প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশ সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সার্জিও গর। এর আগে সকালে বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আসেন তিনি। সার্জিও গর আরও বলেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। শীঘ্রই তারা বাংলাদেশ সফর করবেন। কোন খাতে বিনিয়োগ করা যায়, ব্যবসায়ীরা তার সম্ভাব্যতা যাচাই করবেন বলেও জানান মার্কিন এই দূত। 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গর। সেদিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসনের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। We have a lot of potential, as we discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists, but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল অর্থাৎ আয়নাঘর পরিদর্শনে গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি সহ প্রসিকিউশন টিম ও টিএফআই সেলের গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরা। আয়নাঘরের গোপন বন্দিশালা পরিদর্শন করবেন তারা। গুম করে টিএফআই সেলে রাখার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় মোট আসামি 17 জন। তাদের মধ্যে 10 জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার আছেন। তারা র্যাবের দায়িত্ব পালন করেছেন। এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, এম খুরশিদ হোসেন ও মোহাম্মদ হারুনুর রশিদ এবং মোহাম্মদ খায়রুল ইসলাম পলাতক আছেন। এর আগে 21 জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 পরিদর্শনের আবেদন মঞ্জুর করে। আগামী 4 আগস্ট ডিজিএফআই এর জেআইসি সেল পরিদর্শনের কথা আছে। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ। এ বিষয়ে বিস্তারিত খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাইনুল, আয়নাঘর পরিদর্শনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? তারা কি বলছেন পরিদর্শনে গিয়ে? কিছুক্ষণ আগে কিন্তু যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক, একের 3 বিচারক এবং প্রসিকিউশন টিম এবং এর পাশাপাশি যে আসামিপক্ষের আইনজীবীরা রয়েছেন টিএফআইএলের গুমের মামলা, সেই আসামিপক্ষের আইনজীবীরা কিন্তু এই যে র্যাব 1-এর যে কার্যালয় সেখানে কিন্তু এসেছেন এবং এখানে যে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল বা টিএফআই সেল বা যেই আয়নাঘর হিসেবে পরিচিত যেই সেল তা কিন্তু তারা পরিদর্শনে প্রবেশ করেছেন এবং আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ভেতরের পরিস্থিতি। কিছুক্ষণ আগে কিন্তু এই যেই এখানে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়েরই যে নিচে আলাদাভাবে যে ইন্টারোগেশন সেল তৈরি করা হয়েছিল, সেখানেই কিন্তু বিভিন্ন সময় আওয়ামী লীগ আমলে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারের জন্য যারা হুমকি স্বরূপ ছিলেন তাদেরকে ধরে এনে এখানে গুম করে রাখা হতো বলে কিন্তু প্রসিকিউশন আমাদেরকে আগেই জানিয়েছিল। এবং আজকে যেহেতু এই মামলার বিচার চলমান রয়েছে, ইতিমধ্যে সাক্ষ্য গ্রহণ চলছে, বেশ কয়েকজন সাক্ষীও দিয়েছেন। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন আগেই কিন্তু যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, আসামি পক্ষের আইনজীবীরা তারা কিন্তু আবেদন জানিয়েছিলেন যে বিচারপতিরা যেন এই যে টিএফআই সেল এবং জেআইসি সেল ডিজিএফআই তা যেন পরিদর্শনে আসেন। তাদের আবেদন মঞ্জুর হয় এবং সাথে আসামি পক্ষের আইনজীবীরাও আবেদন করেন, তারাও আসতে চান বিচারপতিদের সাথে, প্রসিকিউশনের সাথে। তাদের আবেদন মঞ্জুর হয় এবং আজ কিন্তু বলা যায় যে ট্রাইব্যুনালের আসামি পক্ষ, রাষ্ট্রপক্ষ এবং বিচারপতিরা সবাই কিন্তু এই যে সেল তার পরিদর্শনে এসেছেন। এবং যেমনটা বলছিলেন যে এই মামলার আসামি কারা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 17 জন এবং বেশ কয়েকজন র্যাবে কাজ করা প্রাক্তন সেনা কর্মকর্তারাও কিন্তু রয়েছেন। ঠিক এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এইখানেই অভিযোগ রয়েছে, ঘরটির বা বিল্ডিংটি দেখা যাচ্ছে, এখানে অভিযোগ রয়েছে যে এই ভবনের নিচেই কোথাও আন্ডারগ্রাউন্ড রয়েছে এবং সেখানে কিন্তু এই যে আসামিদেরকে ধরা হতো বা যাদেরকে ধরে রাখা হতো, বিশেষ করে বিরোধী রাজনীতি যারা করেন বা সরকারের জন্য হুমকি স্বরূপ যাদেরকে মনে করা হতো, তাদের কিন্তু এখানে এনে রাখা হতো এবং দিনের পর দিন আটকে রাখা হতো এবং কাউকে এখান থেকে ধরে নিয়ে পরবর্তীতে কিন্তু হত্যা করার ঘটনারও কিন্তু অভিযোগ রয়েছে। সেই অনুযায়ী কিন্তু আমরা আজকে দেখলাম যে প্রসিকিউশন টিম পরিদর্শনে এসেছেন এবং তারা কিন্তু এখন ভেতরে
রয়েছেন। কিছুক্ষণ পর গণমাধ্যমকেও সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তবে এখন বিচারপতি এবং যে আইনজীবী এবং প্রসিকিউশনের যারা রয়েছেন তারা কিন্তু এখন ভেতরে রয়েছেন, এই বন্দিশালা তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। এর পাশাপাশি যদি আরেকটু জানিয়ে রাখি যে এই কয়েকদিন পর বা আগামী 4 তারিখ কিন্তু এই যে জেআইসি সেল যেটি রয়েছে ডিজিএফআই এর, সেটিও কিন্তু পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে এবং সেটি পরিদর্শন করে পরবর্তীতে কিন্তু এই মামলা যেহেতু সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে, এই 2 মামলায় সেটি পরিদর্শন করে কিন্তু একটি তারা বলছিলেন মেমোরেন্ডাম তৈরি করা হবে এইগুলো, এই যে সেলগুলো পরিদর্শন করে, এবং তার ভিত্তিতেই কিন্তু এই বিচার প্রক্রিয়া কিন্তু এগিয়ে চলবে। এবং আমরা যদি আরেকটু বিস্তারিত দেখাতে চাই, বিল্ডিংয়ের ঠিক পেছনের দিকটি থেকে আজ আমরা সেদিকে যাচ্ছি এবং আমরাও তো যেহেতু এই জায়গায় আজই এসেছি, আমরাও দেখার চেষ্টা করছি যে আসলে কোথায় কি আছে। এই যে আয়নাঘর হিসেবে পরিচিত যে টিএফআই সেল, তার কিন্তু এই যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ভবনটি এখান থেকে, আর এই সেলের এবং এর কিন্তু নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে, সেখানে বা এই ভবনের মধ্যে কিন্তু গোপন বন্দিশালা রয়েছে এবং সেইগুলোই কিন্তু এখন পরিদর্শন করছেন প্রসিকিউশন। এবং যদি বলি যে এগুলো কিন্তু এক একটি বলা যায় যে এক একটি রুম, বন্দীদের এখানেই হয়তো আটকে রাখা হতো, ভেতর নিচেও থাকতে পারে। আমরা হয়তো পরবর্তীতে যখন আমাদেরকে প্রবেশ করার অনুমতি দেয়া হবে তখন কিন্তু আমরা বাকি যেসব বন্দিশালাগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমরা দেখাতে পারবো। এই সব যে একটি রুম, পাশাপাশি এখানে আরও কয়েকটি আছে, নিচে আরও রয়েছে। এখানে কিন্তু আসামিদেরকে বা যাদেরকে সরকারের জন্য হুমকিস্বরূপ মনে করা হতো, বিরোধী রাজনীতিবিদ সহ তাদেরকে কিন্তু এখানে এনে কিন্তু বছরের পর বছর কিন্তু বন্দি করে রাখা হতো এবং তাদের পরে যে অকথ্য নির্যাতনের বর্ণনা আমরা কিন্তু আগে দেখেছি। পরবর্তীতে কিন্তু এ নিয়ে কিন্তু প্রতিবেদনও হয় আয়নাঘর নামে, এবং সেই আয়নাঘরে কিন্তু বলা যায় যে এই যে ভবনটি, এই ভবনটির উপরে যেমন রয়েছে, উপরে এই যে দুটি আমরা প্রথমে দেখলাম, এগুলোতে সাধারণত প্রতিদিন ধরে আনা আসামি রাখা হতো, আর যাদেরকে দিনের পর দিন আটকে রাখা হতো তাদেরকে ভেতরে আরও ছোট ছোট কামরা রয়েছে, সেই ভেতরে কিন্তু রাখা হতো। এই যে আয়নাঘরের বর্ণনা আজ কিন্তু সরাসরি দেশের মানুষ কিন্তু দেখতে পাচ্ছে। পাশাপাশি কিছুক্ষণ পর আরও বিস্তারিত কিন্তু দেখানো সম্ভব হবে যখন যে বিচারপতিরা বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই টিম এখন ভেতরে আছেন তাদের পরিদর্শন শেষ হবে, পরবর্তীতে কিন্তু গণমাধ্যমকেও প্রবেশের অনুমতি দেওয়া হবে। হয়তো তখন ভেতরের পরিস্থিতি কি, সেখানে কি ধরনের কুঠুরি রয়েছে, কিভাবে মানুষকে আটকে রাখা হতো, যে সকল স্মৃতিচারণ করা হয়েছিল যারা বন্দী দশা থেকে কয়েক বছর যুগ পর মুক্তি পেয়ে এসেছিলেন, তারা কি বলছেন, তাদের বর্ণনার সাথে মেলে কিনা, সে বিষয়ে কিন্তু আমরা যখন ভেতরে ঢুকতে পারবো তখন কিন্তু দেখাতে পারবো। এবং এখন পর্যন্ত আমরা এখানেই আছি, আমরা যারা ভেতর প্রবেশ করেছেন তাদের বের হওয়ার অপেক্ষায় আছি। এবং যেমনটা দেখছিলেন যে এখানে যে র্যাবের যে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, সেই সেলের পরিস্থিতি কিন্তু আমরা এখন বর্ণনা করছিলাম। এর আগে গত 21টা বা 22 মাইনুল, আপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম এবং আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ পর নিশ্চয়ই আরো বিস্তারিত জানানোও সম্ভব হবে, তখনও নিশ্চয়ই দর্শকরা জানতে পারবে এই আনুষ্ঠানিক পরিদর্শনটি শেষ হবার পর। দর্শক সহকর্মী মাইনুল মারুফ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। বাধ্যতামূলক করার পর বাংলা কিউআরে লেনদেন বাড়ছে, আর এই মাধ্যমে কেনাকাটায় ব্যবসায়ী বা দোকানদারদের কাছ থেকে যে 1% ফি নেওয়া হতো তাতে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য 100 কোটি টাকার ভর্তুকি তহবিল গঠন করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন এর ফলে লেনদেনে আরও গতি আসবে। ইতিমধ্যে বাংলা কিউআরে যুক্ত হয়েছে 37টি ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান। অনুপধিকারী তরুণের প্রতিবেদন। এক এক প্রতিষ্ঠানের এক এক কোড, আবার একটি থেকে আরেকটিতে লেনদেন করা যায় না। এ থেকে বের হতে এবং ক্যাশলেস লেনদেনের জন্য একক কোড ভিত্তিক বাংলা কিউআর বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। 42টি ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের মধ্যে এখন পর্যন্ত এর আওতায় যুক্ত হয়েছে 37টি। ইতোপূর্বে একবার আমরা কিন্তু বাংলা কিউআর চালু করেছিলাম, কিন্তু সেটা বাংলাদেশ ব্যাংকের একটা এজেন্ডা ছিল এবং সময়ের সাথে সেই এজেন্ডার উপর যে ফোকাস, সেই ফোকাসটা শিফট হয়ে যাওয়াতে সাফল্যের মুখ তেমনভাবে দেখেনি। এখন এটা বাংলাদেশ ব্যাংক না, একটা ন্যাশনাল একটা এজেন্ডায় পরিণত হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের আহ্বানে সকল ব্যাংক, এমএফএস এবং মিডিয়া একযোগে কিন্তু কাজ করছে। এখন ক্ষুদ্র ক্ষুদ্র মার্চেন্টরাও আগ্রহী হয়ে যাচ্ছে, যে কারণে এখন বাজারে দেখবেন যে ভাঙটি টাকার একটা বড় সংকট, মলিন নোট, ভাঙটি পাওয়া যাচ্ছে না, প্রায়শই বৎসা গ্রাহক
ক্রেতা বিক্রেতার মধ্যে বচসা হয়, এই যে ঝামেলাটা, এইটা থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রেও বাংলাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে পরিমাণ টাকার কেনাকাটা বা লেনদেন হবে তা থেকে 1% সরকারকে পরিশোধ করতে হবে দোকানদার বা ব্যবসায়ীকে। ফলে বাংলা কিউআর ব্যবহারে ততটা আগ্রহী নাও হতে পারেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখন ওই ফি বা চার্জ পরিশোধে ভর্তুকি দেবে কেন্দ্রীয় ব্যাংক। এটাতে ট্যাক্স কালেকশন, ভ্যাট কালেকশন, যেগুলি মুদিখানা, ডক্টরস চেম্বার, লয়ার্স চেম্বার, তাদের ওখানে যেগুলি পেমেন্টগুলি হবে সেগুলি যদি কিউআর কোডের মারফতে হয়ে যায় তাহলে এটা সঠিকভাবে তাদের ট্যাক্স কালেকশনও হয়ে যাবে অ্যাট সোর্স, প্লাস ভ্যাট কালেকশনও হবে। এটা একটা বিরাট জিনিস, ট্যাক্স নেট বেড়ে যাচ্ছে এইভাবে হিসাব করতে গেলে। ভালো হবে, এটা সরকার, এটা ভালো উদ্যোগ। রাজস্ব আয় বাড়ানো, সময় খরচ, ঝুঁকি কমানো এবং অপরাধমূলক লেনদেন রোধ করতে ক্যাশলেস পদ্ধতির বিকল্প নেই। বিশ্বের অনেক দেশই এখন এই পথে হাঁটছে। এজন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া হয় দেশে দেশে। আমরা অলরেডি নতুন অনেক মার্চেন্ট আমরা অলরেডি ওপেন করেছি এবং আমরা 8টা লোকেশন আমরা আইডেন্টিফাই করেছি, যেটা কামিং উইকসে আমরা 8টা লোকেশনে আমরা একটা রোড শো করব, যেখানে আমরা কিভাবে আরো মার্চেন্ট বাড়াতে পারি সেই জিনিসটার উপর আমরা ফোকাস করব। আরেকটা জিনিস আমরা সিগনিফিকেন্টলি ফোকাস করছি, যেটা হচ্ছে শুধু মার্চেন্ট বাড়ানো না, এইটার ভিতরে কিভাবে ট্রানজ্যাকশন করা হয়, ট্রানজ্যাকশন ভলিউম। এবং আমরা দেখছি যে গত 30 দিনে আমাদের ট্রানজ্যাকশন ভলিউম বেশ সিগনিফিকেন্টলি উপরের দিকে হচ্ছে। এটা বিকাশ এই মুহূর্তে যারা লার্জেস্ট অপারেটর তাদের সাথে আমরা একটা পার্টনারশিপ মিটিং, স্ট্র্যাটেজিক মিটিং আমরা করছি, যেখানে আমরা আরো কিভাবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের দিকে কাজ করতে পারি। 1 জুলাই থেকে বাধ্যতামূলক হওয়ার পর বাংলা কিউআরের লেনদেন দ্রুত বাড়ছে। 25 জুলাই পর্যন্ত এতে লেনদেন হয়েছে প্রায় 2,500 কোটি টাকার মতো। 2027 সালের মধ্যে মোট লেনদেনের 75% ক্যাশলেসে করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। স্কুলে ফোন আনা নিষেধ শিক্ষার্থীদের, আর ক্লাসে ফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষকরা। পড়াশোনায় মনোযোগ বাড়াতে আর শ্রেণীকক্ষে শৃঙ্খলা ফেরাতে এমনই উদ্যোগ ঢাকার অদূরে সিরাজদি খান উপজেলা প্রশাসনের। আপাতত 29টি মাধ্যমিক স্কুল ও 10টি মাদ্রাসায় চালু হয়েছে এমন কর্মসূচি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, এতে সুফল মিললে অন্যান্য স্কুলে এটি বাস্তবায়ন করা যেতে পারে। জুলিয়া তানহার প্রতিবেদন। একসময় টিফিনের ঘন্টা বাজলেই মাঠে ছুটে যেত শিশুরা। এখন অনেকের চোখ থাকে মোবাইলের পর্দায়। ক্লাসের ফাঁকে এমনকি পাঠদান চলাকালেও লুকিয়ে ফোন ব্যবহারের অভিযোগ নতুন নয়। এই বাস্তবতায় ভিন্ন উদ্যোগ নিয়েছে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলা প্রশাসন। এখানে বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ক্লাস চলাকালে শিক্ষকদেরও মোবাইল ব্যবহার থেকে বিরত থাকার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম একটু অস্বস্তি থাকলেও বিষয়টির সাথে এখন মানিয়ে নিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এখন প্রত্যেকটা ক্লাসে সিসিটিভি থাকাতে এটা ব্যবহার করতে পারে না। পানিশমেন্ট হয়, সেটা বড় ধরনের হওয়াই উচিত। পুরো বাংলাদেশে চালু হয় যে ছাত্ররা তো পারবেই না, শিক্ষকরা শ্রেণীকক্ষে মোবাইল চালাতে পারবে না। এখন হবে কি টিচার ফোন সাইলেন্ট থাকবে বা তার ফোন নিয়ে আসবে না, তো আমাদের হবে কি আমাদের পুরো ক্লাসটা কনসেন্ট্রেট থাকবে। অনেক কিছু আমরা বুঝি না, শিক্ষকদের মাধ্যমে বুঝি না, তখন আমরা ফোনে অনেক কিছু ভাবে শিখতে পারি, কিন্তু স্কুলে এটা ইতিবাচক না। আর অভিভাবকরা এই বিষয়টিকে দেখছেন কিভাবে? কথা হলো কয়েকজনের সাথে। বিরাট উপকার হয়েছে, ছাত্ররা মোবাইল দেখতে পারবো না, মাস্টাররা মোবাইল দেখতে পারবো না। ক্লাসের মধ্যে যদি সারাগো ফোন আসা পরে পোলাপানের খেয়াল দেন নষ্ট হয়ে যায়। ফ্যামিলি থেকে কিভাবে তাদের টেক কেয়ার করতে, সেটা হচ্ছে বড় ব্যাপার। তবে ক্লাসে দেখা গেছে পরিবেশটা ভালো থাকবে। যার হাত ধরে এমন উদ্যোগ, তিনি বলছিলেন ঠিক কী কারণে এ পথে হাঁটলো প্রশাসন। ওভারঅল আর কি আমাদের রেজাল্টের একটা ডিটেরিওরেশন দেখা যাচ্ছে, তো আমরা চিন্তা করলাম কি আসলে এটার কারণটা কি। যখন আমরা মাধ্যমিক পর্যায়ের সকল প্রধান শিক্ষকদের নিয়ে বসছি, তখন এখানে আসলে অনেকগুলো বিষয় উঠে এসছে। তার মধ্যে একটা বিষয় ছিল যে শিক্ষকরা পূর্ব প্রস্তুতি নিয়ে ক্লাসে যায় না এবং ক্লাসে বসে হচ্ছে মোবাইল ইউজ করে।
এমনকি এই সিদ্ধান্ত ঠিকমতো পালন করা হচ্ছে কিনা সেটিও তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি আছেন তাকে মনিটরিংয়ের দায়িত্ব দিয়েছেন। উনি নিয়মিতভাবে এটা মনিটরিং করবেন এবং আমি নিজেও মাঝে মধ্যে স্কুলে যাব। সিরাজদি খানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে মুঠোফোনে কথা হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে। তিনি বলছিলেন স্থানীয় পর্যায়ের এমন উদ্যোগ থেকে শিক্ষা নিতে চান তারা। দেখতে হবে, ফলে ওনার ক্লাসের ইফেক্টিভিটি বেড়েছে কিনা, কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হয়েছে কিনা, এটা যদি একটা বেস্ট প্র্যাকটিস হিসেবে পরিগণিত হয় তখন না হয় এটা নিয়ে আমরা আলোচনা করবো বা সিদ্ধান্ত নিতে পারি। তবে শ্রেণীকক্ষে মোবাইল ফোন বা বিভিন্ন ডিভাইসের ব্যবহারের ফলে পড়াশোনা ও শৃঙ্খলায় ঠিক কী রকম প্রভাব পড়ে সে বিষয়ে বড় কোনো গবেষণার খবর পাওয়া যায়নি। জুলিয়া তানহা, ৭১, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। রাজধানী সহ সারা দেশে এখনো কাটেনি গ্যাসের সংকট। এতে শিল্প কারখানা সহ বাসাবাড়িতেও দেখা দিয়েছে ভোগান্তি। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমায় আশুলিয়ায় বেড়েছে লোডশেডিং। এতে তৈরি পোশাক সহ শিল্প খাত বড় সংকটের মুখে পড়েছে। এসব বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। গ্যাস সংকটের কারণে আশুলিয়াতে আর কি ধরনের দুর্ভোগ দেখা দিয়েছে এবং সংকট মোকাবেলায় কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সংশ্লিষ্টরা কি বলছেন? অদিতি, আমি এই মুহূর্তে আছি আশুলিয়া বাইপাল এলাকায়। আপনাকে জানিয়ে রাখি, আশুলিয়া বেশ কিছু সিএনজি ফিলিং স্টেশনে কিন্তু আমরা সকাল থেকেই দেখছি যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কিন্তু যারা পান কর্তৃপক্ষরা রয়েছেন তারা কিন্তু গ্যাস ঠিকমতো সংগ্রহ করতে পারছে না, যার কারণে কিন্তু তারা সেই সংগ্রহিত যে গ্যাস সেটি কিন্তু তারা যারা গাড়ি চালকরা রয়েছেন, প্রাইভেট চালকরা তাদের কিন্তু দিতে পারছে না। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু লোডশেডিংয়ের কারণে এখানে কিন্তু বিভিন্ন গাড়ি প্রাইভেট কার চালক যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন। এবং আরেকটি যে বিষয় যেটি হলো যে প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনের পাম্পের কিন্তু তাদের চাহিদা 15 পিএইচ, সেই জায়গায় কিন্তু তারা 2 পিএইচ করে কিন্তু পাচ্ছে গ্যাস, যার ফলে কিন্তু যেই ঘাটতি সেটি কিন্তু তেমনভাবে সেটি পূরণ করা কিন্তু সম্ভব হচ্ছে না। আমরা যদি একজন পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলি, কি অবস্থায় আছে গ্যাসটা দেখতে পাচ্ছি? আমাদের গ্যাসের চাহিদা মোতাবেক আমাদের লাইনে প্রেশার সেরকম নাই, আর গ্যাস সরবরাহ আমাদের খুবই অল্প। আমাদের গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো এখানে অপেক্ষা করছে রাত থেকে বা সকাল থেকে। আমরা আসলে যে পরিমাণ গাড়ি আসতেছে সেই পরিমাণ আমরা দিতে পারতেছি না। তো আমাদের চাহিদা বেশি, কিন্তু চাহিদা অনুযায়ী আমরা গ্যাস আসলে সরবরাহভাবে দিতে পারছি না। আর লাইনেও আমাদের প্রেশার খুবই কম, গ্যাস খুবই স্বল্প। এর মধ্যে আবার বিদ্যুতের সংকট, রাতেও বিদ্যুৎ যাচ্ছে আবার সকাল থেকেও যাচ্ছে। যে এখনও দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ নাই, আপনার প্রায় 1-1.5 ঘন্টা, একবার গেলে 1-1.5 ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকে। যেমনটি শুনছিলেন, তাছাড়া কিন্তু শুধু সিএনজি ফিলিং স্টেশন নয়, এখানে কিন্তু আমরা দেখেছি যে কলকারখানা যারা গ্যাস দিয়ে হলো উৎপাদন করেন সেই সকল জায়গাও কিন্তু আমরা দেখেছি যে তাদের উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে। তাছাড়া আশুলিয়ার যে সকল আবাসিক এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে যারা বাসায় রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকেন তারাও যেমনটি বলছেন যে তারা কিন্তু সকাল থেকে ঠিক সন্ধ্যা পর্যন্ত কোনো প্রকারে কিন্তু গ্যাসের চাপ সেটি কিন্তু তারা পান না, যার ফলে কিন্তু তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। আদিত্য, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা আশুলিয়ার পরিস্থিতি জেনে নিচ্ছিলাম। দর্শক সহকর্মী যুক্ত হয়ে আশুলিয়ায় গ্যাস সংকটের খবর জানিয়ে দিচ্ছিলেন। মনে করি যে ভবিষ্যতে রেলগেটের যে দুর্ঘটনাগুলো হয় সেগুলা অনেকটাই হ্রাস পাবে। সরিষাবাড়িতে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস নামে 3টি আন্তনগর ও 2টি লোকাল ট্রেন চলাচল করে। হাসান আহমেদ, ৭১। শেরপুরের শ্রীবর্দীতে কর্ণঝোড়া নদীর গতিপথ বদলে যাওয়ায় 2 যুগের পুরনো একটি সেতু অচল হয়ে গেছে। সেতুর বেশিরভাগ অংশ এখন ব্যবহার অযোগ্য। এরই মধ্যে আবার ভাঙনের মুখে পড়েছে সেতুর সংযোগ সড়ক। পানি উন্নয়ন বোর্ড বলছে দ্রুত নদী খনন শুরু হবে। তারিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নদীর গতিপথ বদলে গেছে, তাই নদীর উপর 2 দশক আগে নির্মিত সেতু এখন অনেকটাই অপ্রয়োজনীয়। শেরপুরের শ্রীবর্দী উপজেলার সিংহা বরুণা ইউনিয়নের কর্ণঝোড়া নদীর উপর এই সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। সেতু মাত্র 10% অংশ দিয়ে পানি বয়ে যায়, বাকি অংশে গড়ে উঠেছে বসতবাড়ি, কৃষি আবাদ, হাঁসের প্রকল্প ও লিচু বাগান। যে ব্যবস্থা করে দেয় ব্রিজটা সরকার ঝোলাশোলা করে দেয়, ব্রিজটা সিংহা বাড়ি
সমস্ত গেছে ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর জমা জমি সমস্ত ক্ষতি হইতেছে। এই সমস্যা আঙ্গরে এই নদীটা আমার বাড়ি ঘর দুই সাইডে বাড়ি গুললে আমরা থাইরি পাইতেছি বন্যা আইলে। ব্রিজটা যখন যাইতো কাজে নাগে আগে জিবা আছিল সরকারের গঠন চাই ওইজন সোজা করে দেয়। পলিতে প্রায় বন্ধ সেতুর প্রবেশ মুখ। এতে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও বন্যার পানি অর্ধেকও প্রবাহিত হতে পারে না। সেই পানি ছড়িয়ে পড়ে লোকালয়ে। এতে প্রতি বছর তলিয়ে যাচ্ছে বাড়িঘর, ফসলি জমি, ঘেরের মাছ। অন্যদিকে নদী এগিয়ে গিয়ে সেতুর পূর্ব পাশে আঘাত করায় ভেঙে যাচ্ছে প্রতিরক্ষা বাঁধ ও সংযোগ সড়ক। বন্যার পানি মনে করে আটকে থাকে, এই পাহাড় সড়ক এলে পানি বাড়ারই পায় না। আগে তো ব্রিজের নিচ দিয়ে নদী আছিল, এখন তো ব্রিজ ছাড়া হয়ে গেছে, এখানকার নদী তো অন্য খান দিয়ে গেছে। যে পানি নদী দিয়ে আসে এই নদীর পানি সব বাইরে জায়গা, যা ক্ষেত খোলা আবাদ সব নষ্ট হয়ে জায়গা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, এরই মধ্যে তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুত নদী খনন কাজ শুরু হবে। পুনঃখননের জন্য প্রাথমিকভাবে আমরা সিলেক্ট করেছি এবং এই নদীটা পুনর্খননের প্রস্তাবনা আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আমরা ভবিষ্যতে খুব দ্রুত এই নদীটা পুনর্খননের কাজ বাস্তবায়ন করতে পারবো। দ্রুত নদী খনন করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে দুই পাশে বাঁধ নির্মাণের দাবি জানান এলাকাবাসী। শাকিলা শম্পা, ৭১। দর্শক, টিএসসি অডিটোরিয়ামে চলে যেতে চাই আবারও। সেখানে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কথা বলছেন, আমরা শুনে নেব তার বক্তব্য। বিভিন্ন ওয়ালগুলোতে বা আমরা সেই গ্রাফিতি অঙ্কন করেছিল। গ্রাফিতি মানে হলো এই গ্রাফিতি কেন অঙ্কন করেছিল, যে সেই দিনগুলো শেখ হাসিনার বিরুদ্ধে যে অবস্থান সেগুলোকে পুরোপুরি স্লোগানের মধ্য দিয়ে বা তাদের প্রতিকৃতির মধ্য দিয়ে, লেখনের মধ্য দিয়ে মনে রাখার কথা, সেগুলো মনে রাখার জন্য আমরা চেষ্টা করেছি। এগুলোকে আমরা এখন সংরক্ষণ করতে চাই, প্রিজার্ভেশন যাকে বলা হয়, প্রিজার্ভ করতে চাই, রেস্টোরেশন করতে চাই। সেই জন্যই আজকের আমাদের এই 2 বছর অতিবাহিত হয়েছে। আমরা সেগুলোকে মনে রাখার জন্য, আমরা সেগুলোকে মানুষের অন্তরে ঢোকানোর জন্য, রাস্তা দিয়ে যখন চলে যাবে মনে রাখবে যে শেখ হাসিনা কে ছিল, শেখ হাসিনার কার্যক্রম কেমন ছিল, শেখ হাসিনা কোন ধরনের ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগ কেমন ছিল, তারা দেশ থেকে পলায়ন করেছে, তাদের চিহ্নগুলা, তাদের অত্যাচারগুলো যেন মনে রাখতে পারে, অন্তরে দাগ কাটে। এই জন্য এই গ্রাফিতিগুলো দিয়ে তাদের অত্যাচারকে আমরা বোঝাতে চেষ্টা করছি এবং এইগুলো যারা করেছে তাদের এঁকেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা তাদের রেখে যাওয়া কাজগুলোকে সংরক্ষণ করছি মাত্র। আমরা আশা করি বাংলাদেশের মানুষগুলো, বাংলাদেশের এই এলাকার মানুষগুলো, এই অঞ্চলের মানুষগুলো এইগুলো দেখে অ্যাটলিস্ট মনে রাখবে এবং আগামী দিনে যেন ফ্যাসিবাদের আবারও উত্থান না ঘটে সেগুলো দিয়ে সতর্ক থাকবে। আপনি সবাইকে ধন্যবাদ, আপনারা এসেছেন। জুলাই অভ্যুত্থানে আঁকা গ্রাফিতি নিয়ে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, সংবাদ সংযোগের শুরুতেই আমরা জানাচ্ছিলাম আয়নাঘর পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা গিয়েছেন। আমরা সেখানে আবারও চলে যেতে চাই সহকর্মী মাইনুল মারুফের কাছে। মাইনুল, দেখতে পাচ্ছি আপনি ভেতরে ঢুকেছেন, একটু জানতে চাই কি চলছে সেখানে, পরিদর্শন দলটি কি করছে বা কি বলছে? অদিতি, আমরা আয়নাঘরের গল্প শুনেছিলাম এবং আজ আমরা কিন্তু সেই যে আয়নাঘরের গল্প আমরা শুনেছি সেখানে পরিদর্শনেও আমরা এসেছি প্রসিকিউশন টিম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের টিমের সাথে। এবং আমি যদি একটি ঘরের বর্ণনা দিই, আমার হাত দিয়ে যদি দেখাই, সর্বোচ্চ 3 হাতও জায়গা হয় না আমার এইরকমই একটা প্রকোষ্ঠে বা কুঠুরিতে কোনো মানুষ যুগের পর যুগ কাটিয়েছেন। অর্থাৎ কেউ 12 বছর, কেউ 15 বছরও এরকম কুঠুরিতে ছিলেন, কেউ এখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন। এবং এই যে আয়নাঘরের দুর্বিষহ ঘটনা বা নির্মম নির্যাতনের কথাগুলো শুনছিলাম, এই ধরনের কুঠুরিতেই রাখা হতো এই সকল বন্দীদের এবং তারা কেউ হয়তো এখান থেকেই হারিয়ে গিয়েছেন, কেউ 5 আগস্টের পর এখান থেকে মুক্তি পেয়েছেন এবং তারা কিন্তু এই বর্ণনাগুলো দিচ্ছিলেন। তারা যখন বলছিলেন হয়তো অনেকেই বিশ্বাস করেনি এমন জায়গায় কি আদৌ মানুষ রাখা সম্ভব, কিন্তু আজ আমরা যখন এলাম তখন কিন্তু সব সত্য একদম চোখের সামনেই বলা যায়। প্রসিকিউশন আমাদেরকে আগেই জানিয়েছিল, আমরা বিভিন্ন ঘটনা শুনেছি ভুক্তভোগীদের কাছ থেকে, আজ কিন্তু একদম সরাসরি এইরকম একটা কুঠুরিতে একটা মানুষকে রাখা হয়েছে যুগেরও বেশি সময় ধরে এবং সেই মানুষগুলো যখন বেরিয়েছেন তারা কিন্তু এগুলো বর্ণনা করেছেন।
এই যে আমি এখন যে জায়গাটি আছি এটি বলা যায় যে অনেকটা ভূগর্ভস্থ। এই জায়গায় রাখা হয়েছিল ব্যারিস্টার আরমান সহ অসংখ্য বন্দীকে, যা তখনকার প্রসিকিউশন যেমনটা বলছিল যে তখন সরকারের প্রতি যাদেরই একটু হুমকি স্বরূপ মনে হয়েছে তাদেরকেই এই ধরনের আয়নাগর বা র্যাবের টিএফআই সেল যেটি এই সব জায়গায় কিন্তু এনে রাখা হয়েছে। এবং এই জায়গায় কিন্তু কেউ বছর, কেউ যুগ, কেউ 15 বছর সময় ধরেই কিন্তু ছিলেন। এবং এই নির্মম নির্যাতনের কথা কিন্তু আমরা ইতোপূর্বে শুনেছি। এবং যদি দেখেন একদম খুবই ছোট ছোট জায়গা, আমরা যে প্রবেশ করেছি দমবন্ধ অবস্থা, কারণ এখানে বলা যায় যে অনেকটা আবদ্ধ জায়গা হওয়ার কারণে এবং অন্ধকার সব মিলিয়ে একটি দুর্বিষহ অবস্থা এবং তীব্র গরম এর মধ্যে কিন্তু মানুষকে কাটাতে হয়েছে কয়েক বছরের পর বছর সময়। এবং আজ বলা যায় যে এই সরাসরি দেখার সুযোগ হলো আমাদের সহ অন্যান্য যারা ছিলেন এখানে বাংলাদেশের গণমাধ্যমের, তারা সবাই কিন্তু আজকে দেখতে পাচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু চিফ প্রসিকিউটর কিন্তু ব্রিফ করবেন এই যে এই বিষয়ে আজকে যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক সহ পরিদর্শনে এসেছিলেন সেই বিষয়টি কিন্তু তুলে ধরবেন। এবং এই ছিল এখানকার পরিস্থিতি। যদি আমি বলি এই যে একটি জায়গা এবং এর দুই পাশেই কিন্তু ছোট ছোট কুঠুরি রুম রয়েছে, এর মধ্যে কিন্তু এই সকল বন্দীদের এনে যুগের পর যুগ সময় ধরে কিন্তু রাখা হতো। অদিতি, মাইনুল আপনি আছেন সেখানে এবং পরিদর্শনের আনুষ্ঠানিকতা চলছে। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও যুক্ত হয়ে আপনার কাছ থেকে খবরাখবর জানবো। সহকর্মী মাইনুল মারুফ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।